শুনেছি হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান, তাই না? হ্যাঁ, আমি তখন খুব ছোট, বছর দুয়েক বয়স। বাবার সঙ্গে পার্কে গিয়েছিলাম। আমি খেলছিলাম, বাবা পার্কের বেঞ্চে বসেছিলেন। ওখানে হার্ট অ্যাটাকে মারা যান। আমি বাবাকে বারবার করে ডাকছিলাম, বাবা সাড়া দিচ্ছিলেন না। তাই দেখে আশপাশের লোকজন এগিয়ে আসছে, বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জানানো হয় বাবা মারা গেছেন। তা তোমার কিছু মনে নেই? কি হয়েছিল হঠাৎ করে? বাবা কি সাহায্য চেয়েছিলেন? না, আমার তেমন কিছু মনে নেই। বাবার চেহারাটা আমারও তেমন মনে পড়ে না। বাবার সব স্মৃতি হলো এখন বাবার এই একটা ছবি। তাই তো সবসময় বাবাকে আমি সঙ্গে করে রাখি। এই যে বলে মানিব্যাগে রাখা ছবিটা তুলে ধরল রজত। দেখি বলে মানিব্যাগটা হাত ধরে খানিকক্ষণ তাকিয়ে রইল আশিসবাবু। না, চেহারাটা ঠিক খেয়াল হচ্ছে না। একটু দ্বিধা করে কথা বলেই ফেলল রজত। আপনাকে আমার শুরু থেকেই কেমন যেন একটু চেনা চেনা মনে হচ্ছিল। আমার একটা গল্পে আমার আঁকা একটা ছবি ছিল, সঙ্গে থাকলে দেখাতাম। ছবিটা হবো কিন্তু আপনার মতনই। সে কি? নড়চড়ে বসলেন আশিসবাবু। খবরের কাগজে আমার ছবি? তো আমি জানতাম না। না, আমিও তাই ভেবেছিলাম। আপনাকে তো আমি কখনো দেখিনি। ছবিটা ঠিক আপনার মতোই বা হলো কী করে? পরে মনে হলো একটা স্বপ্ন ছোটবেলায় খুব আমি দেখতাম, এখনও মাঝে মাঝে ওটা আমি দেখি। স্বপ্নটা এরকম, একটা লোক বেঞ্চে বসে আছে, হঠাৎ দুজন লোক তার দিকে এগিয়ে এলো। একজন তাকে ঠিক আপনার মতোই দেখতে। সে বেঞ্চে বসে থাকা লোকটার সঙ্গে কী সব কথা বলল। এর মধ্যে হঠাৎ করে সঙ্গের অন্য লোকটা পিছন থেকে বেঞ্চে বসার লোকটার মুখে রুমাল চেপে ধরল। আর তারপর বাকিটা একেবারে একরকম দেখি। আশিসবাবু জিজ্ঞাসা করলেন। সেটা ঠিক বুঝতে পারি। কি একটা জিনিস দিয়ে যেন বেঞ্চে বসার লোকটার হাত চেপে ধরলেন। হা, তাহলে তোমার স্বপ্নেই আমি ভিলেন, কি বলো? এই স্বপ্নটা ছোটবেলায় আমি খুব দেখতাম, এখন কম দেখি। কিন্তু এত স্পষ্ট মাঝে মধ্যে মনে হয় স্বপ্ন নয়, সত্যিই দেখছি। স্বপ্ন এত বিচিত্র হয়, তবে ওসবের কোনো মাথা মুন্ডু থাকে না। যে ভালো লোক তাকে স্বপ্নে হয়তো খারাপ দেখি, যত হাবি যাবি। একটু থেমে আশিসবাবু ফের বলে উঠলেন, এসব নিয়েই একদম ভেবো না খোকা। এখন ঘুমই নয়, না হলে জেগিয়ে স্বপ্ন দেখবে আমার মতো। তা না হলে বড় হওয়া যায় না। উফ, আজকে বড্ড মাথা ধরেছে বুঝলে। কোনো ওষুধ আনোনি সঙ্গে? আছে, তোমার কাছে কোনো ওষুধ আছে গো? আপনার কোম্পানি ওষুধই আছে, অ্যাসেবিয়ন নেবেন? ওটাতে তো আমার ভালো কাজই দেয়। না 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 না, অ্যাসেবিয়ন আমার ঠিক শ্যুট করে না, দরকার নেই। চুপ করে শুলে আপনা আপনি মাথা ব্যথা ছেড়ে যাবে বলে আশিসবাবু চাদর কম্বল পেতে শোবার ব্যবস্থা করতে থাকেন। হঠাৎ কি যেন ধমকে উঠল। মিথ্যে কথা হাসি, সত্যি কথাটা বলবো। অ্যাসেবিয়ন খেলে কি হয় তুমি জানো? হঠাৎ চমকে উঠল রজত। আবছা আলোতে মুখ না দেখা গেলেও গলার আওয়াজ ওদিক থেকেই আসছে, রজতের উপরের বাং থেকে। তাই আশিসবাবুর মুখোমুখি সে আছে। ধমকে আশিসবাবুর মুখটা যেন একটু ফ্যাকাশে হয়ে গেছে। রকমের সিটে পাতা চাদরের দুপ্রান্তে হাত দিয়ে চেপে ধরে বসে আছেন। ঠিক কেমন যেন কথাটা শুনে ভয়ে গুটিয়ে গেছেন। ফৌজফির ক্লিনিক্যাল ট্রায়াল, অ্যাসেবিয়ন ড্রাগ বাজারে ছাড়ার আগে তার পরীক্ষা নিরীক্ষা চলছে। আগে টেস্ট করলেও পাস বাজারে ওই ওষুধ আমার পথ প্রশান্ত হয়ে যাবে। ফৌজফিরে দেখা যায় পেশেন্টের ওপর ওষুধের লং টার্ম এফেক্ট, অর্থাৎ ওষুধ খাওয়া 2-3 বছরের মধ্যেই পেশেন্টের কী হয়। ঠিক এমন সময় দেখা গেল 50 বছরের বয়সে কেউ এই ওষুধ খেলে তার ক্যান্সার হচ্ছে। যে 5 জন টেস্ট সাবজেক্টের বয়স 50-এর বেশি, তাদের প্রত্যেকেরই ক্যান্সার হয়েছে 2 বছরের মধ্যে। অর্থাৎ ওই ওষুধ বাজারে আনা যাবে না, ঠিক কিনা আসিস? আর তাই ঠিক, সেই কারণে তুমি নিজেও ওই ওষুধটা খাও না, ঠিক কিনা? ওপর থেকে গম্ভীর গলা ফের ধমকে বলে উঠল, আমি ছিলাম ওই ওষুধের রিসার্চ সায়েন্টিস্ট তোমার টিমে। ঠিক তোমরা এই তথ্য লুকিয়ে ওষুধটা তবুও বার করতে চাইলে। কোটি টাকার উপরে ওষুধ তৈরি খরচ হয়ে গেছে, বাধা হয়েছিলাম আমি। কোনো রকমে আমি কম্প্রোমাইজ করতে চাইনি, তাই আমাকে সরিয়ে দিলে। ছেলেকে পার্কে নিয়ে আমি ভিড়াতে গেছি, তখন প্ল্যান করে খুন করলে, তো আবার ইঞ্জেকশন দিয়ে। একবারও ভাবলে না আমার ছোট ছেলের কথা।
নেহাতেই ও দূরে খেলছিল, টের পাওনি। ঠিক তা না হলেও ওকেও তোমরা মারতে, তাই না? আশিসবাবু আর যেন নড়ছেন না, পাথরের মতো বসে আছেন। অন্ধকার ফের ওই একই গলায় শোনা গেল, নাও আমার ছেলের হাত থেকে অ্যাসপিরিন খেয়ে নাও, খেতে তোমাকে হবেই। কি ক্যান্সারে এত ভয়? এতদিন যে লক্ষ লক্ষ লোক মারা গেছে ওই ওষুধ খেয়ে, তারাও জানে না ওর আসল কারণ। তোমাদের এত পপুলার প্রোডাক্ট তার নিজে খাবে না। আবার অট্ট হাসি হেসে উঠল বাঙ্কের ওপরে চাকরি। কি বলো? আর দরকার নেই দেখছি। আমার হার্ট অ্যাটাক বলে কেসটা সাজিয়েছিলে তুমি। তোমার ক্ষেত্রে ওরকম কেস সাজানো দরকার নেই দেখছি, সত্যিকারেই হার্ট অ্যাটাক। কথাটা থেমে গেল। বাইরের টিনে ঝিকঝিক আওয়াজ যেন বেড়ে গেছে। দূরে আলোগুলো দুরন্ত বেগে উল্টো দিকে ছুটে যাচ্ছে গাছগাছালির সঙ্গে নিয়ে। মেঘের সঙ্গে লুকোচুরি খেলতে চাঁদের আলো ছায় হাত বাড়িয়েছে কামড়াতেও। বাইরে সার দেওয়া গাছগুলো ছায়া ছায় অবয়ব যেন আর চোখেই কামড়াতে গিয়ে তাকিয়ে আছে। যা হয় তবে। সমস্ত সাহস ভর করে উঠে দাঁড়ালো রজ। ওপরের বাঙ্কে আর কেউ নেই, শুধু সামনের নিচের বাঙ্কে পড়ে আছে আশিসবাবুর মৃতদেহ। তার পাশে একটা পুরনো ফাইল, অ্যাসিবিয়ন প্রজেক্টের রিপোর্ট। অ্যাসিবিয়ন প্রজেক্টের রিপোর্টটা রজত ঘুরে দেখল। ঠিকই সত্যি, ওপর বাঙ্কে ট্রেন যাত্রীর প্রত্যেকটা কথাই সত্য। সত্যি এই ওষুধ 50 বছরের বেশি কেউ যদি খায়, সঙ্গে সঙ্গে 2 বছরের মধ্যে তার ক্যান্সার হবে। এ কথা বাজারে কেউ জানতো না। রজত সব কিছু জেনেও বুঝতে পারল, কিন্তু এটা বুঝতে পারলো না ওপরের বাঙ্কে ট্রেন যাত্রীটি কি। হঠাৎ মনে হলো ওপরের ব্যক্তিটি রঞ্জন, তার বাবার নামও রঞ্জন, ঠিক একই রকম। তখন বুঝতে পারলো যে ওপরে তার বাবা ভূত হয়ে এসেছিল। এত মানুষ মরেছে, সেগুলি সহ্য করতে না পেরে আশিসবাবুকে মারতে এসেছে। যেহেতু আশিসবাবু নিজেই জ্যান্ত খুন করেছে রঞ্জনকে, দেখতেই রঞ্জনের আত্মা রাতে ট্রেন যাত্রী সেজে মারতে এলো আশিসবাবুকে। এখন আশিসবাবু সম্পূর্ণভাবে মৃত। আর আমার গল্প এখানেই শেষ হলো। গল্পটা তোমাদের কেমন লাগলো তা ছোট্ট একটা কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে তো একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চলো আবার দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই নতুন নতুন গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। ধন্যবাদ।